স্বাগত নিউজ রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি সালে জোর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। সিলেটে যে কোনো সময়ে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ঝুঁকি এড়াতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। এই অবস্থায় নগরীর ঝুঁকিপূর্ণ বেশ কিছু ভবন ও মার্কেট আগামী 10 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তারা। এছাড়াও অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সময়ের মধ্যে অপসারণের উদ্যোগ নিচ্ছে নগর কর্তৃপক্ষ। চৌধ রাসেলের তথ্য ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রবিবার ভোর 4:30টার দিকে সিলেটে আবারও মৃদু ভূকম্পন হয়। এ নিয়ে সিলেটে 24 ঘন্টায় 7ম দফায় ভূকম্পন অনুভূত হলো। ভূমিকম্পের কারণে সিলেটের পানিটোলা এলাকায় 6 তলা একটি ভবন সামান্য হেলে পড়ে। তবে অবকাঠামোগত কিছু ত্রুটি পেলেও ভবনটি তত ঝুঁকিপূর্ণ নয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আসে, বিভিন্ন জায়গায় ক্র্যাক আসে, সেই ক্র্যাকটা আমরা দেখতে পাইনি। 1 মাস পর 29 মে শনিবার একদিনে 6 বার হয় ভূকম্পন। ভারতের সীমান্তবর্তী ডাউকি ফল্ট লাইনের খুব কাছাকাছি অবস্থান সিলেটের। 1897 সালে ডাউকি ফল্ট লাইনে সিলেটের রেকর্ড 8.6 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। ওই মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে সৃষ্টি হতে 300 to 500 ইয়ার্স সময়ের প্রয়োজন হয়। সেই বিবেচনায় বলা যায় যে বড় ধরনের ভূমিকম্প 8 মাত্রার উপরে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখনো সিলেট অঞ্চলে হয়নি। 1917 সালের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটির সংগঠিত হওয়ার মতো পরিবেশ, ভূতাত্ত্বিক পরিবেশ সিলেট অঞ্চলে এখন বিরাজ করছে এবং এরকম অনেকগুলো ফাটল রেখা রয়েছে সিলেট অঞ্চলে, যেই ফাটল রেখা 6 থেকে 7 মাত্রার মধ্যে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। রবিবার বিকেলে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের সমন্বয়ে অভিযানে নামে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ধরে নেওয়া হয় নানা ব্যবস্থা। আগামী 10 দিনের জন্য বন্ধ রাখতে বলা হয় নগরীর সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট, রাজা ম্যানশন সহ 6টি মার্কেট। স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় একটি দ্বিতল দোকানঘর। যারা মনে করবেন এই ভবনগুলো ঝুঁকিপূর্ণ তারা নিজ দায়িত্বে সেখান থেকে নিরাপদ স্থানে অবস্থান করবেন। আমাদের কম বেশি 24টা মতো আছে। ভূমিকম্প দুর্যোগের বিষয়টি মাথায় রেখে শীঘ্রই অতি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কাজ শুরু হবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আতঙ্কটা কাটার পরে আমরা এই বিষয়ে উদ্যোগ নেব যাতে যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো যাতে আমাদের ভূমিকম্প সহনীয় হয়, আর তারা যদি একটা ফিটিং না করে ব্যবস্থা না তাহলে সেগুলো আমরা ভাঙার ব্যবস্থা নেব। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় হটলাইন চালুর পাশাপাশি 24 ঘন্টা চালু রাখা হয়েছে একটি কন্ট্রোল রুম। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে বিশ্ব সম্প্রদায়ের ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নে কমিয়ে আনতে হবে কার্বন নিঃসরণের হার। রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে P4G সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। শাহলি জয়ের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সহ মোট 12 দেশের নেটওয়ার্ক P4G গঠন হয় 2017 সালে। এর সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক 40টি সংস্থা। P4G'র এবারের সম্মেলন বসেছে দক্ষিণ কোরিয়ার সিউলে। উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We have adopted a 100-year sustainable development plan named Delta Plan 2100 that focuses on efficient use and preservation of water. Bangladesh is the first LDC to establish a climate change trust fund with its own resources. Every year we spend about $5 billion on climate adaptation and mitigation measures. প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন এবং প্রবৃদ্ধি হতে হবে পরিবেশ বান্ধব। For achieving green growth and global goals 2030, in addition to whole of society approach, a whole of world attitude is needed. We,
the participating leaders in the P4G summit need to work more closely towards a greener future for our next generation. Number 2. সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করতে 2041 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। For achieving green শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। in addition মাটির নিচে 500 বছরেও পচে না যে প্লাস্টিক, জলাশয় স্থলভাগে তারই দাপট বাড়ছে প্রতিদিন। ধ্বংস হচ্ছে মাটি ও পানির জৈব গুণ। শুধু তাই নয়, খাবারের সাথে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মানুষের দেহে ঢুকে ক্যান্সার সহ জটিল রোগ তৈরির কারণ হয়ে উঠছে। শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আজ থাকছে প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতার খবর। মাছের দেখা নেই, উল্টো জাল ভরে উঠে আসছে বোতল, পলিথিন ও অন্যান্য প্লাস্টিক জাতীয় বর্জ্য। নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টায় এলাকার শফিকুল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর চিত্র এটি। আগে নদীতে অনেক ভালো ছিল, এই নদীতে অনেক মাছ ছিল, অনেকে মাছ মেরে জীবিকা নির্বাহ করতো। এখন এই নদীতে কোনো মাছ নেই। যতগুলো খেয়েও দিলাম একটা মাছ উঠলো না, শুধু পলিথিন আর বজ্র। আর দেখছেন তো পিছনে কি অবস্থা, ঠিক আছে? এটা কেউ দেখার নাই আর কি, রক্ষণাবেক্ষণের কেউ নাই। জলাশয় ছেড়ে এবার আসা যাক স্থলভূমিতে। ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষকের কাছে আতঙ্কের নামও এখন প্লাস্টিক। মাটির এই যে আবর্জনা, পলিথিন মানে খুব আমাকে খারাপ করে। মানে এটা তো পচে না পলিথিনটা, মানে অনেক সমস্যা হয়। প্লাস্টিক বর্জ্যের উপর 24টি গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে চলতি বছর মার্চে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের অর্ধেকই পানিতে বা নিচু ভূমিতে ফেলা হচ্ছে, যা মাটি ও পানির জৈব গুণ ধ্বংস করছে। এমনকি এই প্লাস্টিকই খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে এবং তা ক্যান্সার সহ নানা জটিল রোগ তৈরিতে ভূমিকা রাখছে। ওই গবেষণায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক গাউসিয়া চৌধুরী জানান, আরো ভয়ঙ্কর পরিণতির দিকে হাঁটছে দেশ। আরেকটা পেপারে আমরা দেখেছি, আমরা ওপেন সোর্স টেকনোলজি ইউজ করেছি, যেখানে আমরা দেখেছি প্লাস্টিক বটলটাকে আমরা নদীতে রিলিজ করেছি। সেটা প্রায় 3 মাসে 3000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তো এভাবে তো একটা বটল আমরা ট্র্যাক করেছি, বাট এখানে তো থাউজেন্ডস অফ প্লাস্টিক বটলস আর দেয়ার ইন দ্য রিভার অ্যান্ড ওশেন। হয়তো আমরা মনে করতে পারি যে 2050 সালে আমাদের নদীতে, আমাদের সমুদ্রে মাছের চাইতে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। সম্প্রতি বিজ্ঞানীরা গর্ভস্থ শিশুর প্লাসেন্টা বা গর্ভফুলে প্লাস্টিক কণা পেয়েছেন। গবেষকরা বলছেন, প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মাছ সহ নানা প্রাণীর দেহে প্রবেশ করছে, আর সেভাবে খাদ্যচক্রের মাধ্যমে তা মানুষের দেহেও প্রবেশ করছে। আর তাই প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করা না গেলে চরম ঝুঁকিতে পড়তে পারে দেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ধলেশ্বরী নদী, সাভার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে জোয়ারের নোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়রা বলছে, উপকূল এলাকায় সারা বছর সুপেয় পানির অভাব থাকলেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তা আরও বেড়ে যায় কয়েক গুণ। এবারও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সুপেয় পানির সংকট আরও তীব্রতর হয়েছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন, পানি বিশুদ্ধকরণে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা, খোলপেটুয়া, গাবুড়া, নীলডুমুর, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব থাকে সারা বছর। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তা আরও বেড়ে যায়। স্থানীয়রা জানান, আমফানের মতো এবারও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এসব উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ও উপচে জোয়ারের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করেছে। এ অবস্থায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মিষ্টি পানির পুকুরে মারি গেছে, গোসল করার পানিও মারি গেছে। আমাদের কোনো আর আশ্রয় নেই, আমাদের ঘর বাড়ি তো সব শেষ। আমাদের খাবার পানি না থাকলে আমরা বাঁচবো কি খেয়ে? আমাদের খাবার পানি তো দরকার। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলে লবণাক্ততা, আর্সেনিক দূষণ আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানি পাচ্ছে না এখানকার লাখো মানুষ।
আসলে এখানে যে পানির যে মূল উৎস সেগুলো আজকে হারিয়ে গেছে। যদি এই সুপেয় পানি আমাদেরকে নিশ্চিত করতে হয় তাহলে এই এলাকার যে ঘের রয়েছে, বিশেষ করে যে ঘেরগুলি রয়েছে, এগুলিকে বন্ধ করা প্রয়োজন। অবশ্য জেলা প্রশাসক বলছে উপকূলবাসীর সুপেয় পানির জন্য প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, সেই ট্যাবলেটের তারা ব্যবস্থা রেখেছে এবং সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা অস্থায়ী ভিত্তিতে সেটা রেখেছে এবং পর্যাপ্ত পরিমাণ পানির রিজার্ভার ট্যাঙ্ক যেটা সেটাও তাদের কাছে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যায় জর্জরিত জীবন সংগ্রামের সাথে লড়াই করা উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধি নিষেধের মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে সংক্রমণের হার 5% নিচে নামলেই কেবল সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাববে সরকার। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমেই বাড়ছে সংক্রমণ। গত 3 দিনে রাজশাহী মেডিকেলেই মারা গেছেন 28 জন। আর এমন পরিস্থিতিতে রাজশাহী সহ আক্রান্ত অন্য সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। নতুন করে 34 জন সহ দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 12,500। সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। এমন পরিস্থিতির মাঝে সারা দেশে চলমান বিধিনিষেধ 6 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। সংক্রমণের হার 5% নিচে না নামলে বিধিনিষেধ শিথিল করা হবে না বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য 5% এসে গেলে কিন্তু সেটাকে বলা হয় যে একটি স্বস্তিজনক অবস্থা আছে এবং সেটি ঝুঁকিপূর্ণ নয়। তো সেরকম একটি অবস্থার মধ্যে আমরা নিতে চাই। এরই মধ্যে সীমান্তবর্তী কয়েক জেলায় সংক্রমণের হার 50 ভাগের উপরে। রাজশাহী মেডিকেলে গত 3 দিনে মারা গেছেন 28 জন। ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝে 7 জেলায় নতুন করে লকডাউনের কথা ভাবছে সরকার, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে আমরা বিশেষ নজর রেখেছি। যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, ওই জায়গাগুলোতে চলাফেরার উপর আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো। এখন আপাতত স্পষ্ট করে কিছু আমাদের বলা যাচ্ছে না, কারণ আমরা পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে আগে থেকেই চলছে বিশেষ লকডাউন। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মাঝেই পরিচয় গোপন করে মানুষ ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে রাজশাহী সহ সংক্রমণ ঊর্ধ্বমুখী এমন 7 জেলায় কঠোর লকডাউন করা প্রয়োজন বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লকডাউনটা হতে হবে সায়েন্টিফিক লকডাউন। আমরা যে প্রচলিত লকডাউন, এই লকডাউন করে কোনো কাজ হবে না। চাঁপাইনবাবগঞ্জের রোগীরা যা অনেকেই বাইপাস করে রাজশাহীর ভিতরে ঢাকা চলে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় চলে যায়, সেজন্য রাজশাহীর ইনফেকশনটা বাড়ছে। সংক্রমণের ঝুঁকিতে থাকা 7 জেলা আগামীতে লকডাউনের আওতায় আসবে কিনা সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এবার দেশে করোনা পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। এখন পর্যন্ত মারা গেছেন 12,583 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত আরও 1,444 জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.11%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,397 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,38,805 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন। সিকোয়েন্স করা হয়েছে, তার মধ্যে 27টি ইউকে ভ্যারিয়েন্ট, 85টি সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, 5টি নাইজেরিয়া ভ্যারিয়েন্ট এবং 23টি ইন্ডিয়া ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এবং ইন্ডিয়া ভ্যারিয়েন্ট অর্থাৎ যেটাকে আমরা জানি B.1.617, সেটা আমরা ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পেয়েছি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের কোনো পরিপূর্ণ বিচার হয়নি।
দেশ ও জাতির স্বার্থে প্রচলিত আদালতে এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া উচিত। এই মতামত দিচ্ছেন জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ কর্নেল অলি আহমদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। যদিও জিয়া হত্যাকাণ্ডের এমন বিচার বিএনপি চায় কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুজনই। বিস্তারিত তহিদ শান্তের প্রতিবেদনে। তার ব্যাটালিয়নকে গড়ে তোলেন 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন ছিলেন চট্টগ্রামে। তিনি যান সেনাবাহিনীর অভ্যন্তরের কিছু ভুল বুঝাবুঝি নিরসনে, কিন্তু ভোরে 11টি সাবমেশিন গান, 3টি রকেট লঞ্চার, 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল তাক করা হয় চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে। জিয়া যান চট্টগ্রাম। সেনাবাহিনীর 16 জন অফিসার অংশ নেন জিয়া কিলিং মিশনে। ওই বছরের জুলাই মাসে মেজর জেনারেল আব্দুর রহমানের সভাপতিত্বে 18 দিনের একটি বিচার পর্ব শেষে সামরিক আদালতে অভিযুক্ত 18 জনের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। কার্যকর করা হয় 12 জনের দণ্ড, বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তবে পরবর্তীতে মৃত্যুদণ্ড পাওয়া একজন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন তো দেখছেন গজবাসী হয়ে গেছে। সামরিক আদালতের এই বিচারকে সুষ্ঠু বিচার বলে মনে করেন না জিয়ার অতি ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এগুলো অনেক রাষ্ট্র গ্রহণ করতে পারেনি, এবং তারা জিয়াউর রহমানকে হত্যা করার যে পরিকল্পনা করে সেটা এরশাদের মাধ্যমে বাস্তবায়িত করে। মঞ্জুর জড়িত না থাকলেও মঞ্জুরের বোস এটার সাথে জড়িত ছিল। তবে দুঃখের বিষয় হলো তার সাথে যারা ছিল বিএনপির, তারা সবাই হাওয়াই চপ্পল পরে, লুঙ্গি পরে, শার্ট পরে পলায়ন করে। প্রচলিত আদালতেই বিচার হওয়া উচিত মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদও। আমার ধারণা বেগম জিয়া দেখেছেন যে যারা তিনি ক্যান্টনমেন্টে বসবাস করে তার সামরিক বাহিনীর সাথে তিনি নিজেই সেনা পরিবারের একজন সদস্য, সামরিক বাহিনী থেকে যারা তাকে হত্যা করেছে তাদেরকে তো বিচার হয়েছে অধিকাংশ, সেই জন্য হয়তো তিনি অতটা গুরুত্ব দিয়ে পরবর্তী যে আর পেছনে যারা পর্দার অন্তরালে যারা রয়েছে। তবে আমি বহুবার বলেছি তৎকালীন প্রধানমন্ত্রীকে যে এটার বিচার হওয়া উচিত। অবসরে যাওয়া এই দুই সেনা কর্মকর্তাই মনে করেন জিয়া হত্যাকাণ্ড নিয়ে বিদ্যমান সকল প্রশ্নের জবাব জানার জন্যই এই বিচার হওয়া উচিত। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তি নিশ্চিত করাই জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির অঙ্গীকার, বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকীতে দিনের শুরুতেই শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানায় দলের সর্বস্তরের নেতাকর্মী এবং শীর্ষ নেতারা। রাজধানী জুড়ে বিভিন্ন ওয়ার্ডে মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের মহানগর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। সেখানে নেতারা অভিযোগ করেন অসুস্থ খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতেও সরকার ইচ্ছুক নয়। আপসের নেতৃত্বে গণতন্ত্র ফেরত আনলো সেই খালেদা জিয়া আজকে কারাবন্দী অবস্থায় তিনি আজকে হসপিটালে চিকিৎসা দিন, তার চিকিৎসার ব্যাপারেও সরকার কোনো অনুমতি দিচ্ছে না। অত্যন্ত পরিকল্পিতভাবে সুচতুরভাবে তারা এই দেশে উদার গণতান্ত্রিক যে রাজনীতি সেই রাজনীতিকে বন্ধ করে দিচ্ছে, এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আমাদের চিকিৎসকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডি সহ আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 5 জনের কাছ থেকে মোট 2000 মাইক্রোগ্রাম এলএসডি উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানায়। এদিন জানানো হয় সাইফুল ইসলাম, মনোয়ার, নাজমুস সাকিব, সিয়াজুল সালেহিন, নাজমুল ইসলাম এই 5 আসামি গত 1 বছর থেকে এই মাদক ব্যবসার সাথে জড়িত। ইউরোপ থেকে আসা এই মাদক ব্যবসা অনলাইনে পরিচালনা করতেন তারা। এর আগে গত বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 3 ছাত্রকে গ্রেফতার করা হয়। তাদের সূত্র ধরে এই 5 জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা 1 বছর ধরে অনলাইনে এই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে। সেই সাথে রাজধানীতে 14 থেকে 15টি গ্রুপ এলএসডি মাদক সেবন ও এই ব্যবসায় সক্রিয় বলেও তথ্য দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে প্রথম গত বুধবার এলএসডি জব্দ করেছিল পুলিশ। প্রথম 3 জনকে গ্রেপ্তার করা হয় খিলগাঁও থানাধীন এলাকা থেকে,
এবং তাদের দেয়া স্বীকারোক্তিতে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় ভাটারা থানাধীন এলাকাতে। এবং তারা এটাও স্বীকার করেছে তাদের মতো এরকম প্রায় 14 থেকে 15টি গ্রুপ এই ঢাকা শহরে এখন সক্রিয়ভাবে এই এলএসডি সেবন এবং ক্রয় বিক্রয়ের সাথে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে মধ্য আফ্রিকান রিপাবলিকে যাচ্ছে বিমান বাহিনীর 125 সদস্য। শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে তাদের সঙ্গে বৈঠকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মইসুজ্জামান সেরনিয়াবাত। বিমান বাহিনী প্রধান বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনবে বিমান সেনারা। এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী 3টি MI-171 হেলিকপ্টার এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা। খুলে দাও ব্যানারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সমাবেশ। রোববার দুপুরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন, দুর্গম এলাকায় অনলাইন ক্লাস অসম্ভব বিষয়। এক সেমেস্টার শেষ না হয়ে আরেক সেমেস্টার শুরু হয়। মোবাইল ডিভাইস দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে 1 জুন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নাগরিক সমাবেশ করেছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। রবিবার বিকেলে নগরীর চেরাগীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। এবারে আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। আসন্ন বাজেটে 10 মেগা প্রকল্পে 43,000 কোটি টাকা প্রস্তাব করা হচ্ছে। গেল অর্থ বছরের তুলনায় বরাদ্দ বাড়ছে 7টিতে আর কমছে 3 মেগা প্রকল্পে। সবচেয়ে বেশি বরাদ্দ যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পরিকল্পনা মন্ত্রী বলছেন, পিছিয়ে পড়া মেগা সব প্রকল্প সময় মতো শেষ করতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে বাজেটে। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোই বেশি গুরুত্ব চান অর্থনীতিবিদরা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার প্রকোপে কম বেশি গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। চেষ্টা থাকলেও প্রত্যাশিত মাত্রায় করা যায়নি কাজ। করোনা, বন্যা, 2 বাধা সত্ত্বেও পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন বাংলাদেশের। মূল সেতুর কাজের অগ্রগতি 94%। আগামী বছরের জুনে সেতু উদ্বোধন করতে চাই সরকার। লক্ষ্য বাস্তবায়নে আসছে বাজেটে, তাই এই মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,500 কোটি টাকা। কবে উদ্বোধন হবে সেটা তো আমরা জানি না। আমাদের প্রকল্প কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ জুন 2022। পদ্মা সেতুর উপরের অংশ দিয়ে চলবে যানবাহন আর মাঝের এই অংশ দিয়ে চলবে ট্রেন। সে লক্ষ্যে উপরে সড়ক নির্মাণের পাশাপাশি মাঝের এই অংশে দ্রুত গতিতে এগিয়ে চলছে রেল সংযোগের কাজও। কর্তৃপক্ষের আশা, পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকেই চলাচল শুরু করবে ট্রেনও। যে প্রকল্পে 2021-22 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত বরাদ্দ 3,800 কোটি। সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 18,426 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, 6,162 কোটি টাকা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল প্রকল্পে 4,807 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। আসন্ন বাজেটে 3,227 কোটি বরাদ্দ পাচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ 564 কোটি। আমরা করোনার মধ্যে কাজ আমরা বন্ধ রাখি নাই, কাজ পুরোদমে চলছে। সব মিলিয়ে 10 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 43,478 কোটি 67 লাখ টাকা। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি। এইগুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে
এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। বিলম্বিত মেগা প্রকল্পে আর দুর্ভোগ ব্যয় বৃদ্ধি দেখতে চান না অর্থনীতিবিদরা। এজন্য বাজেটে মেগা প্রকল্পে বাড়তি গুরুত্ব প্রত্যাশা তাদের। মেগা প্রকল্পগুলোকে এক কাতারে না দেখে ওইখানেও তারতম্য করা দরকার, কোনটা আগামীর অর্থনীতিতে আরো দ্রুত রাখবে, ওইখানে একটা দরকার। এটা মেগা প্রকল্পকে দিয়ে দাও ওইভাবে, ওই চিন্তাটা সঠিক নয়। অগ্রাধিকার তালিকা ওইখানেও তৈরি করা দরকার। এই 10 মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 2,96,561 কোটি টাকা, যার মধ্যে শুরু থেকে গেল বছরের জুন পর্যন্ত ব্যয় হয়েছে 99,165 কোটি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপের কোটি টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশি সুপার ব্র্যান্ড ওয়ালটন। আগামী 1 জুন থেকে শিক্ষার্থীদের জন্য থাকছে ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি, ডেস্কটপ বা অল ইন ওয়ান কম্পিউটার কিনলে নিশ্চিত শিক্ষাবৃত্তি। রবিবার রাজধানীর বসুন্ধরার ওয়ালটন কর্পোরেট অফিসে স্বাস্থ্যবিধি মেনে এক উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি শিক্ষাবৃত্তি প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৪তম শাখা নেত্রকোনার মোহনগঞ্জে উদ্বোধন করা হয়েছে। রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা। এছাড়া ঢাকার জিগাতলা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় আরও ৬টি উপশাখা উদ্বোধন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে চুপি সারে তাদের বিয়ে হয়েছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। এর মধ্যে দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বরিস জনসন, কারণ গেল 251 বছরে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা থেকে বিয়ের পিঁড়িতে বসেননি। সপ্তাহখানেক আগেও শোনা গিয়েছিল জনসন আগামী বছরের জুলাইয়ে বিয়ে করতে যাচ্ছেন তার 33 বছর বয়সী বাগদত্তা ক্যারি সিমন্সকে। এজন্য বন্ধু স্বজনদের সেভ দ্য ডেট কার্ডও পাঠিয়েছেন 56 বছর বয়সী বরিস। কিন্তু শনিবারই অতি গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা। এর আগে দ্বিতীয় স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে 25 বছরের সংসার ভেঙে বিচ্ছেদের সব আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। সেখানে তার 6টি সন্তান রয়েছে। এরপর 2019 সাল থেকে সিমন্সকে নিয়ে ডাউনিং স্ট্রিটে সরকারি বাসভবনে থাকতে শুরু করেন জনসন। গেল বসন্তে তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান উইলফ্রেড। আর ক্যারি সিমন্সের সঙ্গে এটা বরিস জনসনের তৃতীয় বিয়ে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে 3 বন্দুকধারীর গুলি বর্ষণে 2 জন নিহত হয়েছেন। রোববার ভোরে একটি বিলিয়ার্ড ক্লাবে এই গুলি বর্ষণের ঘটনায় আরও কমপক্ষে 20 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিয়ামি-ডাডে পুলিশ প্রধান আলফ্রেডো রামিরেজ জানান, হামলার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে 22 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পান তারা, যার মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যান। ওই বিলিয়ার্ড ক্লাবে একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকায় সেখানে অনেক মানুষের সমাগম ছিল। সে সময় একটি গাড়িতে করে 3 হামলাকারী আসে এবং এলো পাথারি গুলি ছুড়ে আবার গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে কানাডায় টরন্টোতে একটি শপিং মলের রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই
ভিয়েতনামে শনাক্ত হয়েছে সম্পূর্ণ নতুন আরেকটি মারাত্মক কোভিড ভ্যারিয়েন্ট। ভারত ও ব্রিটেনের করোনা ভ্যারিয়েন্টের হাইব্রিড এই ধরনটি বাতাসের মাধ্যমে আরও অধিক দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে গবেষণায় দেখা গেছে। নতুন ধরনের এই হাইব্রিড ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টগুলো থেকেও অধিক বিপজ্জনক বলে জানিয়েছে ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে কোভিডের নতুন এই সংক্রমণ। এদিকে বিশ্বে মোট করোনা শনাক্তের সংখ্যা 17,08,00,000 ছাড়িয়েছে। মোট প্রাণহানি হয়েছে 35,53,000-এর বেশি। ভারতে সংক্রমণ ধীরে ধীরে কমছে, তবে মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর এই পরিস্থিতিতে কোভিড-19-এর উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে পেনশন দেওয়ার নির্দেশ জারি করেছে ভারতের কেন্দ্র সরকার। এবারে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মিরপুর ও বিকেএসপিতে সোমবার থেকে শুরু হচ্ছে 12 দলের এই টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে সোমবার সবগুলো দলই মাঠে নামছে। টুর্নামেন্টে মাঠে গড়ানোর একদিকে যেমন ক্রিকেটারদের মাঝে আছে স্বস্তি, তেমনি আছে শিরোপা জয়ের অদম্য বাসনা। ম্যাচের আগের দিন শেষ মুহূর্তে ক্রিকেটারদের প্রস্তুতির খবর জানাচ্ছেন পার্থ বণিক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর। সোমবার থেকে শুরু হচ্ছে 12 দলের টি-20 ভিত্তিক এই টুর্নামেন্ট। প্রথম দিনই মাঠে নামছে ধানমন্ডির জায়ান্ট, লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেখ জামালে আছে মাশরাফি, আশরাফুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ডিসিশন মেকিং এ যাকে দলের জন্য প্লাস পয়েন্ট বললেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন ক্লাবগুলো লিগ আয়োজনে এগিয়ে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। না, অবশ্যই আপনি মনে করেন আমরা হয়তো লাস্ট 2-1 টুর্নামেন্ট খেলেছি, এখানে হয়তো 50 বা 60 বা 70 জন প্লেয়ার খেলতে পারছে। তার বাইরেও প্রায় এই প্রিমিয়ার লিগে হয়তো প্রায় 250 থেকে 300টা প্লেয়ার খেলতে পারছে। তো তাদের জন্য সবার জন্যই খুবই উপকৃত হচ্ছে আমার কাছে মনে হয়, কারণ প্রায় 1-1.5 বছর অনেক তারা খেলার বাইরে ছিল, তারা খেলতে পারছে এবং আমার কাছে মনে হয় সবাই খুবই এক্সাইটেড। আপনি ফিনান্সিয়ালি তো অবশ্যই রয়েছে এবং মাঠে নামার জন্য সবাই খুবই বেশি উদ্গ্রীব। এদিকে মোহামেডানে আছে দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার উপস্থিতি যে কোনো দলের জন্যই এক্সট্রা শক্তি। সাদা কালোদের ওপেনিং ব্যাটসম্যান শামসুর রহমান শুভ জানালেন লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপা জয়। সাকিব যেই টিমে থাকবে ওই টিম সবসময় কিন্তু একটা চ্যাম্পিয়ন ফাইট টিম হয়ে থাকে। তো সাধারণত সাকিব আসাতে আমাদের টিমের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। আর সাকিব যেই টিমেই থাকবে ওইটা সবসময় একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে টিমের। চ্যাম্পিয়ন হতেই হবে এমন আসলে কিছু না। তো আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব এবং আমাদের প্রত্যেকটা ম্যাচে 2 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এটা দলের জন্য। এদিকে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার নিয়ে তারকা ঠাসা দল আবাহনী লিমিটেড। দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় বলের আঘাত পাওয়ায় খেলা হয়নি শেষ ওয়ানডে। জানালেন এখন আছেন সম্পূর্ণ ফিট। আলহামদুলিল্লাহ, অবশ্যই অনেক ভালো। তো আমার তো মনে হচ্ছিল যে আমি শেষ ওয়ানডেটা খেলতে পারতাম, বাট যাই হোক ফিজিও হয়তো বা রিস্ক নেয় নাই, যার কারণে খেলতে পারি নাই। বরাবরই উপরের দিকে ব্যাট করার ইচ্ছা সাইফুদ্দিনের। পার্টেক্সের বিপক্ষে প্রথম ম্যাচে সেটা সম্ভব না হলেও সামনের দিনগুলোতে ক্লাবের কাছে উপরে ব্যাট করার অনুরোধ থাকবে জানালেন সাইফুদ্দিন। সুযোগ আসবে না, এটাই বাস্তবতা। শুধু শুধু বলে তো লাভ নাই, ওই যে ঘুরে গায়ে সাথে ব্যাটিং করতে হবে, কারণ অবশ্য টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে না হবে না। তারপর একটা 2 ম্যাচ রিকোয়েস্ট করবো, দেখি টিম ম্যানেজমেন্ট যদি সুযোগ দেয়। যেহেতু গতবার আপনের হয়ে ব্যাট হাতেও দারুণ অবদান রেখেছি, যদি ওনারা মনে করে তাহলে অবশ্যই, বাট আমি উপরে খেলতে আগ্রহী। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পরিবর্তন এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিকে। যারা গত বছর 10 লাখ টাকার নিচে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদের পারিশ্রমিকে পরিবর্তন না এলেও 10 লাখের উপরে যারা আছেন তাদের কমানো হচ্ছে সর্বোচ্চ 20% পারিশ্রমিক। পাশাপাশি লম্বা সময় পরিবারের বাইরে থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের দেয়া হয়েছে স্ত্রীর সাথে হোটেলে থাকার অনুমতি। আর এই ছিল এখনকার আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv তে। ধন্যবাদ।